সো হে গাইজ, ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের এই পার্টের শুরুটা হয় লাস্ট এপিসোডের এন্ডিং সিনের সাথেই, যেখানে এখন আমাদের দেখানো হয় যে শাও চ্যান দৌড়ে একটা ব্রিজের ওপর পৌঁছেছে, আর তার ওপর হামলা করার জন্য ইয়ারা তার কাইও পৌঁছে যায়, যারা শাও চ্যানকে দুই দিক থেকেই ঘিরে ফেলে যাতে সে কোথাও যেতে না পারে। আর নিচে তো এমনিতে প্রচণ্ড ঠান্ডা জলের নদী বইছিল, যার কারণে এখন শাও চ্যান ভেসে যায় যে আসলে সে যাবে তো কোথায় যাবে, কারণ তার একদিক থেকে ইয়ারাত দৌড়ে আসছিল আর অন্যদিকে কাইও দৌড়ে আসছিল, যার ফলে এখন সাথে সাথেই শাও চ্যান একটা ফরমেশন তৈরি করে নেয়। আর সে বলে যে দেখো, যেহেতু আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো না, তাই আমি আমার সাথে সাথে তোমাদেরও নিয়ে ডুববো, কারণ সে তার ফরমেশনের সাহায্যে ওই ব্রিজটাকেই কাটতে চলেছিল। কাইও ইয়ারাতকে বলে যে সে যদি এমনটা করে তবে আমাদের প্রাণও বিপদে পড়ে যাবে। ইয়ারাত বলে, হ্যাঁ, আমাদের যে কোনো মূল্যে ওকে আটকাতে হবে, কিন্তু যতক্ষণ না এরা দুজন শাও চ্যান পর্যন্ত পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ শাও চ্যান ইতিমধ্যেই একটা বড় ধামাকার সাথে পুরো ব্রিজটাকেই ভেঙে ফেলেছিল, যার ফলে ইয়ারাত, কাইও আর শাও চ্যান তিনজনেই জলের মধ্যে পড়তে শুরু করে। যেখানে এখন যেমনই কিং চ্যাংয়ের নজর পড়ে, সে সাথে সাথেই তার সাথীদের প্রাণ বাঁচাতে যেতে শুরু করে, কারণ এই নদীটা এমনিতে অনেক বেশি গভীর ছিল। এর মধ্যে এই তিনজন পড়তেই বুঝতে পারে যে এই ঠান্ডা জল সত্যিই খুব বেশি বিপজ্জনক। শাও চ্যান বলতে থাকে, আমি ভাবিনি যে এই জল এতটা ঠান্ডা হবে। তখনই কিং চ্যাং ইয়ারা তার কাইও র কাছে পৌঁছাতে থাকে তাদের প্রাণ বাঁচানোর জন্য। কাইও বলছিল যে আমার পাঞ্জা একদমই অবশ হয়ে গেছে। ইয়ারা তো বলে যে হ্যাঁ, আমার চুলও জমে গেছে, যার ফলে কিং চ্যাং সময় থাকতেই নিজের পাওয়ারের সাহায্যে ওই দুজনকেই বাঁচিয়ে নেয়। আর অবশ্যই তারা শাও চ্যানকে বাঁচায় না, কারণ তারা তো এমনিতে তাকে মেরে ফেলতে চাইছিল। কাইও আর ইয়ারাত বলে যে এই জলে তো আমরা জমেই মারা যেতাম, যার ব্যাপারে বলতে গিয়ে কিং চ্যাং বলতে থাকে, যদিও এই নদীর জল কখনো জমে না, কিন্তু এটা বরফের থেকেও বেশি ঠান্ডা হয়, যা থেকে আন্দাজ করা যেতে পারে যে এই জল কতটা বিপজ্জনক হবে। সে বলে, এমনকি এই জলের সংস্পর্শে আসা মাত্রই আমাদের শরীর স্লো হয়ে যায়, আর সাথে সাথে আমাদের এনার্জিও হঠাৎ করেই স্লো হয়ে যায়। যে কথা শুনে তার সাথী বলতে থাকে যে এমনিতে শাও চ্যান তো অনেক বেশি ইনজর্ড হয়ে গিয়েছিল, আর সে তার ওই ইনজুরি নিয়েই এই মৃত্যু দেওয়া নদীর মধ্যে পড়েছে। আমার পুরো বিশ্বাস আছে যে শাও চ্যান কোনোভাবেই এই নদীর মধ্যে বাঁচতে পারবে না। যে কথা শুনে কিং চ্যাং বলে, আমি অনেকবার দেখেছি শাও চ্যানকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে। এই কারণে যতক্ষণ না আমি তার ডেড বডি দেখে নেব, আমি কখনোই তাকে মৃত বলে মানব না। সে খুব ভালোভাবেই জানে যে শাও চ্যানের মরাটা অনেক বেশি মুশকিল কাজ। এই কারণে সে এগিয়ে যেতে শুরু করে, কারণ সে শাও চ্যানের বডি খুঁজতে চাইছিল। যার পর আমাদের নদীর মধ্যে ডুবতে থাকা শাও চ্যানকে দেখানো হয়। জলের স্রোত অনেক বেশি তীব্র ছিল, এই কারণে শাও চ্যান সাঁতারও কাটতে পারছিল না। জল যদিও জমেছিল না, কিন্তু ওটা শাও চ্যানের শরীরকে চারপাশ থেকেই জমিয়ে দিচ্ছিল। তার পুরো শরীরের ওপর অনেক ফ্রিজিং মার্কস চলে এসেছিল। যখন সে ঢেউয়ের সাথে এগিয়ে যাচ্ছিল, তখন একটা ঢেউ শাও চ্যানের ওপরেই পড়ে যায়, যার কারণে এখন সে আনকনশাস হয়ে যায় আর জলের মধ্যেই ডুবতে থাকে, কারণ এখন তার শরীরে এতটা শক্তি ছিল না যে সে নিজের হাত পা চালাতে পারত। তখনই আমরা পরের সিনে দেখতে পাই একটা স্পিরিচুয়াল রুটকে, যেটা আসলে ইয়ারাত ব্যবহার করছিল, কারণ সে এই নদীর ফ্রিজিং ওয়াটারের মধ্যে শাও চ্যানকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তার স্পিরিচুয়াল রুটের পারসেপশনে কোথাও শাও চ্যানকে দেখা যায় না। এর পরিষ্কার আর সোজা মানে হলো যে হয় শাও চ্যান মারা গেছে, অথবা সে এখান থেকে ভেসে অনেক বেশি এগিয়ে গেছে। ইয়ারাতের স্পিরিচুয়াল রুটটা জল থেকে বেরোতেই পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার ব্যাপারে সে বলতে গিয়ে এটা বলতে থাকে যে আপনারা নিজেরাই দেখেছেন এই নদীর মধ্যে লিভিং ক্রিয়েচার্সের কোনো নাম নিশানা পর্যন্ত নেই। আপনারা নিজেরাই ভাবুন যে আসলে শাও চ্যান এত বিপজ্জনক জল থেকে বাঁচবেই বা কিভাবে। আমার তো মনে হয় ওর হাড়গুলো এই জলের কারণে শেষ হয়ে গিয়ে থাকবে। নর্মালিও যদি কেউ চলে যায় তবে এই জল তার হাড় জমিয়ে দেবে, এই কারণে এই জল থেকে বাঁচার কোনো রাস্তাই নেই। তখনই কিং চ্যাংও এটা বলতে থাকে যে দেখুন, এখান থেকে এগিয়ে যাওয়ার পর যে টেরিটরি শুরু হয় সেটা আসলে টির্যাক্সের, তাই যদি শাও চ্যান কোনোভাবে পাহাড়ে চড়ে ওই এরিয়াতে পৌঁছেও যায়, তবে আমার পুরো বিশ্বাস যে টির্যাক্সের চোয়াল থেকে বাঁচাটা শাও চ্যানের জন্য অসম্ভব হবে। এই কারণে এখন আমাদের এখান থেকে এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই,
কারণ এমনিতে শাও চ্যান হয় মারা গেছে অথবা মরতে চলেছে। এই কারণে এখন আপনারা কোনো ব্যাপারে একটুও চিন্তা করবেন না, কেননা আমরা এখন এখান থেকে এগিয়ে যাই আর আমাদের পরের পদক্ষেপের ব্যাপারে কথা বলি। সে বলতে থাকে, হ্যাঁ, আমি জানি যে তুমি এটা চাও যে তুমি এই পুরো ড্রাগন আইল্যান্ডের ওপর কবজা করে নাও, কিন্তু আমি তোমাকে এটা জানিয়ে দিতে চাই যে যদি তুমি এটা ভাবো যে কিছু লোকের সাহায্যে তুমি এটা করতে পারবে, তবে তোমার এই ব্যাপারে ভুলে যাওয়া উচিত, কারণ এতটা কোনোভাবেই যথেষ্ট নয়। যে কথা শুনে কিং চ্যাং বলে যে আপনি চিন্তা করবেন না, ওই ম্যাটারটা আমার ওপর ছেড়ে দিন, ওটা তো আমি একাই নিজে থেকেই সামলে নেব। সে বলে, আচ্ছা, যদি এমন হয় তবে ঠিক আছে, আমরা কাল দেখা করব আর মিলে সমস্ত কথা বলে নেব, যার জন্য তোমাকে আসতে হবে ট্রি ম্যান ভ্যালিতে, কারণ যদি তুমি তাদের মেলাতে চাও তবে তোমাকে তাদের সামনে নিজের কথা রাখতে হবে। আর তারপর সাথে সাথেই নিজের দুটো ট্রি ম্যানের কাছে পৌঁছে যায়। যখন এখান থেকে যাচ্ছিল তখন ইয়ারাত কিং চ্যাংয়ের কাছে আসে আর তাকে বলে, দেখো, তুমি এটা জানো যে কখনো ট্রি ম্যান ভ্যালিওয়ালারা না তো বাইরের দুনিয়ার লোকেদের ঝামেলায় হস্তক্ষেপ করে আর না নিজেদের ঝামেলায় অন্য কাউকে করতে দেয়। তাহলে আমার এটা বুঝতে আসছে না যে আসলে এই মেয়েটা ওই লোকেদের সাথে এতটা কিভাবে মিশে গেল, বরং এই ট্রি ম্যানরা তো এর জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত। কিং চ্যাং বলে যে এই যে ট্রি ম্যানরা হয় তাদের ইউনিকর্নের সাথে বেশ ভালো বন্ধুত্ব আছে, আর এখন সম্প্রতি একটা ইউনিকর্ন এই মেয়েটাকে নিজের মাস্টার বানিয়ে নিয়েছে, আর এটাই ওই কারণ যার জন্য এই ট্রি ম্যানরা এর এত বেশি কাছে চলে এসেছে, যার সাথে সাথেই এখন নিজের ট্রি ম্যানের ওপর বসে এখান থেকে যেতে থাকে। ইয়ারাত বলে, হ্যাঁ, এখন আমি ভালোভাবে বুঝে গেছি যে এর আসল ব্যাপার কি। সে বলে, ঠিক আছে, এখন আমাদের বাকি অ্যালায়েন্সকেও গিয়ে বলে দাও যে এই আনডাইং সেক্টও আমাদের সাথে জয়েন হয়ে যাবে, কারণ ট্রি ম্যান ভ্যালিও এখন আমাদের সাথে অ্যালায়েন্স হতে চলেছে। এই কারণে আমাদের অ্যালায়েন্সের প্রত্যেক মেম্বারের কাল ট্রি ম্যান ভ্যালিতে উপস্থিত থাকা খুবই জরুরি, কারণ ওখানেই সমস্ত ম্যাটার ডিসকাস করা হবে। যার পর এখন আমাদের দেখানো হয় ওই বরফে ঢাকা নদীকে, যার জলের নিচে ডুবতে ডুবতে যাচ্ছিল শাও চ্যান। আর সে বলে, কি সত্যিই এই সব কিছু এইভাবে শেষ হতে চলেছিল? কি আমার প্রাণ এই নতুন দুনিয়াতে এসে যেতে চলেছিল? কারণ এখন তো শাও চ্যান ডুবতেই যাচ্ছিল আর তার বাঁচার চান্সও না এর সমানই ছিল। কিন্তু তখনই হঠাৎ করে আমরা জলের মধ্যে দেখতে পাই একটা অনেক বিশালকায় ক্রিয়েচারকে, যেটা এতটাই বেশি বিশালকায় হয় যে শাও চ্যান তো তার দাঁতের মধ্যেই ফেঁসে থেকে যাবে। শাও চ্যান ভেবে নিয়েছিল যে হ্যাঁ, আজ তার জীবনই শেষ হয়ে যাবে, কারণ তখনই ওই ক্রিয়েচার নিজের মুখ খুলে শাও চ্যানকে ভেতরে নিয়ে নেয়। যে মুহূর্তে তখনই আমরা জলের মধ্যে আসতে থাকা একটা আলাদা পাওয়ারকে দেখতে পাই, যেটা শাও চ্যানের সাথে ওই ক্রিয়েচারের মুখের ভেতরেই পৌঁছে যায়। আর এই যে পাওয়ার ছিল তার ভেতরে আমরা দেখতে পাই একটা ছোট্ট লিটল ক্রিয়েচারকে, যে নিজের পারসেপশনের পাওয়ারের সাহায্যে শাও চ্যানের বডির ভেতরে টের পেয়ে যায়। এর বডির ভেতরেই আসলে উপস্থিত আছে ড্রাগন ট্রি। আর এই যে ছোট্ট ক্রিয়েচারটা ছিল তার আসলে নাম হয় কোকো। যেই কোকো যেমনই নিজের পাওয়ার্সকে ইউজ করা শুরু করে দিয়েছিল, তো ওই ক্রিয়েচার যে শাও চ্যানকে নিজের মুখের ভেতরে নিয়ে নিয়েছিল তার খুব বেশি জ্বালা হতে থাকে, যার ফলে তাকে নিজের মুখও খুলতে হয়। যার সাথে সাথেই কোকো নিজের সেফটি বলের ভেতরে শাও চ্যানকে নিয়ে এখান থেকে জলের বাইরে যেতে থাকে। কোকো বেশ আরাম করেই শাও চ্যানকে জমিতে এনে রেখেও দিয়েছিল, কিন্তু শাও চ্যান ওই জলের কারণে এখনও আনকনশাসই থাকে, যেখানে এখন তখনই নিজের পাওয়ার্সকে ইউজ করা শুরু করে দেয় ড্রাগন ট্রি, যা শাও চ্যানের পুরো বডিকেই হিল করতে থাকে। যে দৃশ্য নিজের চোখেই দেখছিল কোকো, কারণ কিছু মুহূর্তের মধ্যেই শাও চ্যানের বডি থেকে সমস্ত ইনজুরি শেষ হয়ে যায়। যে জিনিস দেখে তো কোকো খুব বেশি খুশি হয়, বরং সে তো শাও চ্যানের বুকের ওপর দাঁড়িয়ে নাচতেও শুরু করে দিয়েছিল, কারণ ফাইনালি তার হাতে লেগেই যায় ড্রাগন ট্রি, যেটাকে নিয়ে কোকো নাচতে থাকে। তার খুব বেশি ভালোও লাগছিল। ড্রাগন ট্রিকে নিয়ে সে নিচে চলে আসে আর এমন ব্যবহার করতে থাকে যেন সে কত বছর ধরে এই ড্রাগন ট্রির থেকে আলাদা হয়েছিল। তখনই আবার সেই মুহূর্তে চোখ খুলে যায় আমাদের শাও চ্যানের, আর সে যেমনই নিজেকে একটা আলাদা জায়গায় দেখে সে তো শকড হয়ে যায় আর অবাক হতে হতে বলতে থাকে, কি আমি সত্যিই এখনও মারা যাইনি? কারণ যেমন তার অবস্থা হয়েছিল সেই হিসেবে এতক্ষণে তো তার মরে যাওয়া উচিত ছিল। শাও চ্যান খেয়াল করে যে এমনকি তার সমস্ত ঘাও ভরে গেছে, তাই সে খুশি হচ্ছিল।
কিন্তু সে যেমনই নিজের চোখের সামনে দেখতে পায় একটা লিটল ক্রিয়েচারকে, তো সে তাকে বলতে থাকে, কি সত্যিই তুমি আমার প্রাণ বাঁচিয়েছ? কিন্তু যে কোকো ছিল সে তো ড্রাগন ট্রিকে শাও চ্যানের থেকে লুকাচ্ছিল। সে এমন ব্যবহার করতে থাকে যেন শাও চ্যান ওই ড্রাগন ট্রিকে তার হাত থেকে না কেড়ে নেয়। শাও চ্যান অবাক হয়ে তাকে বলে যে আসলে তুমি এই সব কিছু করলে কিভাবে। সে খেয়াল করে যে এই ক্রিয়েচারটা তো তার বডি থেকে ড্রাগন ট্রিকেও বাইরে বের করে নিয়েছে, যেটা একটা অনেক বেশি শকিং জিনিস হয় শাও চ্যানের জন্য। বরং কোকো তো শাও চ্যানের সাথে মস্তিও করছিল, তাকে খ্যাপাচ্ছিল। আর এখন কোকো ওই মোমেন্টে ড্রাগন ট্রির সাহায্যে নিজের পাওয়ার্স বাড়াতে থাকে। শাও চ্যান বলে যে আসলে এর ড্রাগন ট্রির ব্যাপারে কিভাবে জানা, আর এ কি সত্যি এর পাওয়ার্সকে ইউজ করতেও জানে। এই কারণে এখন শাও চ্যান বুঝে গিয়েছিল যে অর্থাৎ এই বাচ্চাটা এই সব কিছু করেছে এই ড্রাগন ট্রিকে পাওয়ার জন্য। শাও চ্যানের প্রাণও বাঁচিয়েছে তো ড্রাগন ট্রিকে পাওয়ার জন্য। বরং কোকো তো এখানে ওই ড্রাগন ট্রিকে পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে ফেলে, যার রিফাইনিং প্রসেস দেখে শাও চ্যানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে কোনো পাওয়ারকে রিফাইন করা রিফাইনারকেই রিফাইন করে ফেলে। আর বড়ই অদ্ভুত রিয়াকশন দিতে দিতে চলে আসে শাও চ্যানের সামনে। এই ছোট্ট কোকো এমন দেখানোর চেষ্টা করছিল যে সে শাও চ্যানকে ভয় পাইয়ে দেবে। শাও চ্যান তাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে ভয় পাচ্ছি, আর তুমি ড্রাগন ট্রিকেও খেয়ে নিয়েছ, আমার সেটা নিয়েও কোনো সমস্যা নেই। বরং তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি জানতাম না যে ওই ড্রাগন ট্রিটা তোমার ছিল। তুমি ক্ষুধার্ত ছিলে, তুমি ওটাকে খেয়ে নিয়েছ, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তারপর তখনই কোকো এখানে বানায় একটা স্পিরিচুয়াল বাবলকে, যার ভেতরে সে ভরে দেয় শাও চ্যানকে, আর তার সাথেই মস্তি করতে থাকে। বরং সে তো তাকে তুলে তুলে জমিতেও আছাড় মারছিল। এমন করায় কোকোর খুব বেশি মজা আসছিল, কারণ সে শাও চ্যানকে যতবারই ওপরে নিয়ে গিয়ে আছাড় মারছিল, শাও চ্যান চিৎকার করে, যার ফলে তার মজা লাগতে থাকে। শাও চ্যান তো ধাক্কা খেতে খেতে তার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে সে তো কিছু বলার মতো অবস্থায়ও ছিল না। আর অন্যদিকে যদি আমরা কোকোকে দেখি তো তার খুব বেশি মজা আসছিল। শাও চ্যান তাকে বলে যে প্লিজ থামো, আর আমাকে নিচে নামাও, নয়তো আমার বমি হয়ে যাবে, আর তোমাকেই সব কিছু সামলাতে হবে। যাতে এখন কোকো এক ঝটকার সাথেই শাও চ্যানকে নিচে ফেলে দেয়, আর বড়ই অ্যাটিটিউডের সাথে এখান থেকে কোথাও যেতে থাকে। তখন গিয়ে শাও চ্যানের জান আসে, কারণ ওই কোকো ওখান থেকে চলে গিয়েছিল। এখানে সেখানে হওয়ার কারণে তার অবস্থা তো এমনিতে খারাপ হয়েই গিয়েছিল। শাও চ্যান বলে যে ঠিক আছে, এখন আমাকে এখান থেকে গিয়ে নিজের 3 সঙ্গীকে দেখতে হবে, কারণ তার পুরো বিশ্বাস থাকে যে নিশ্চয়ই এখন পুনরায় ওদের বডি হিল হয়ে গিয়ে থাকবে। শাও চ্যান জানত যে কোনো কন্ডিশনে ওরা মরতে পারে না। এই কারণে পরের মুহূর্তেই সে ওই গুহার ভেতরেই পৌঁছে যায়, যেখানে সে তাদের জাগানোর চেষ্টা করতে থাকে, আর তাদের বলে যে চলো বন্ধুরা, এখন ওঠার সময় হয়ে গেছে। সে ওই 3 জনকেই ডাকে আর বলে যে চলো এবার নাটক করা বন্ধ করো। কিন্তু এখন যেমনই শাও চ্যান এই ব্যাপারটা অনুভব করতে পারে যে এরা 3 জন সত্যিই মারা গেছে, তো এই ব্যাপারে ভেবে তার তো অবস্থা খারাপ হতে থাকে। শাও চ্যান বলে যে প্লিজ বন্ধুরা, আমার সাথে মজা করো না। শাও চ্যান খেয়াল করে যে এদের সোল ফায়ার অলরেডি শেষ হয়েই গেছে। শাও চ্যান বলে যে অর্থাৎ এই সব কিছু হয়েছে এদের শরীরের টুকরো হওয়ার কারণে। যে মুহূর্তে তখনই কিছু জলের ফোঁটা পড়ে একটা বোতলের ওপর, যার মধ্যে আসলে ভরা ছিল ট্রি ম্যান ভ্যালির লাইফ নেকটার। শাও চ্যান বলে যে আমার পুরো বিশ্বাস আছে যে এই লাইফ নেকটার এদের বডিকে হিল করতে খুব বেশি সাহায্য করবে, কিন্তু ওটা পাওয়ার জন্য তাকে যেতে হবে ট্রি ম্যান ভ্যালির ভেতরে। যার পর আমাদের পরের সিনেই দেখানো হয় ট্রি ম্যান ভ্যালিতে রাতের দৃশ্য, যেখানে আমরা কিং চ্যাংকে দেখি, আর সে পৌঁছে যায় ট্রি ম্যান ভ্যালির হেডের সামনে। সে তাকে বলে যে এখানে কাল ড্রাগন আইল্যান্ডের অনেক লোক আসবে, এখন আপনি আমাকে বলুন আপনি কি ওদের সাহায্য করতে চাইবেন। যে কথা শুনে ওই ট্রি ম্যান এটা বলতে থাকে যে দেখো, এবার এই যে ড্রাগন আইল্যান্ডের শিল্ড আছে সেটা সময়ের আগেই অ্যাক্টিভেট হয়ে গেছে। এই কারণে আমার মনে হয় না যে ড্রাগন আইল্যান্ডের ওপর এখন শান্তির কোনো নামনিশানাও বাঁচবে। অর্থাৎ এখন এই ড্রাগন আইল্যান্ডের ওপর আরও বেশি ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে, যার পরের স্টোরি হবে নেক্সট এপিসোডের ভেতরে।